সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মানচিত্রের রাজনীতির আলোচনায়। আপনাদের সঙ্গে রয়েছে আমি মঞ্জুর আলম পান্না। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে মার্কিন যুক্তরাষ্ট্র যে খুব গুরুত্বের সঙ্গে নিয়েছে, এটি তাদের সাম্প্রতিক বিভিন্ন ধরনের কর্মকাণ্ড, তাদের তৎপরতায় এটি আমাদের সবার কাছে স্পষ্ট। তারা গণতন্ত্র বা মানবাধিকারের যে সবক দিচ্ছে সেটি আন্তরিকতার সঙ্গে দিচ্ছে, নাকি এই নির্বাচনে ক্ষমতার পালাবদল বা ক্ষমতার স্থায়ীকরণ, যেটি আমরা বলি না কেন, যেভাবেই বলি না কেন, এটি তাদের স্বার্থের বিরুদ্ধে বা স্বার্থগত কারণে কতটুকু কি হবে সেই বিষয়টি তারা বিবেচনা নিচ্ছে কিনা, সেই বিষয় নিয়ে বিতর্ক থাকতেই পারে। তবে তারা যে খুব সহজে এই নির্বাচনকে ছেড়ে দিচ্ছে বা গুরুত্বের সঙ্গে দিচ্ছে না, এমনটি ভাবার কোনো অবকাশ নেই। যার প্রমাণ অতি সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিনিধি দলের বাংলাদেশে সফর, একের পর এক তাদের যে কর্মকাণ্ড তৎপরতা, সেটি তো আমাদের সামনেই খুব পরিষ্কার। গত কয়েকদিনের মধ্যেই দেখা গেছে যে যুক্তরাষ্ট্রের এশিয়া বিষয়ক সেক্রেটারি ডোনাল্ড লু, তারপর যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, মানবাধিকার এবং বেসামরিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জিয়া, তাদের যে সফর, এর পরপরই আমরা আবার দেখলাম যে গত রোববার দুদিনের সফরে বাংলাদেশ সফরে এসেছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি বিষয়ক যে সমন্বয়ক রিচার্ড নেফিউ। তিনি সফরে এসে খুব স্পষ্টভাবে একটি কথা বলে গেছেন যে, এবং সরাসরি বলেছেন, নিষেধাজ্ঞাকে তারা দুর্নীতির বিরুদ্ধে হাতিয়ার হিসেবে নিয়েছে। যদিও তিনি বলেছেন এটি রাজনৈতিক ক্ষেত্রে হাতিয়ার নয়। এটা তার বলবে, ফরমালি অনেক কথাই বলবে, কিন্তু এটি অনেক বেশি ইঙ্গিতপূর্ণ। তিনি সরাসরি আমাদের পররাষ্ট্র সচিব এর সঙ্গে বৈঠক করে এবং বিভিন্ন গণমাধ্যমের সাক্ষাৎকারে সরাসরি তিনি বলেছেন যে নিষেধাজ্ঞাকে তারা দুর্নীতির বিরুদ্ধে হাতিয়ার হিসেবে মনে করে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, নিষেধাজ্ঞা শব্দটি খুব স্পষ্টভাবে বলেছেন। তাহলে কি আমরা ধরে নেব খুব শিগগিরই বাংলাদেশের আরো অনেক ব্যক্তির উপরে, তা ব্যবসায়ী হোক কিংবা রাজনৈতিক ব্যক্তিত্ব হোক, তাদের উপরে নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে? এগুলো তো ঘটনার ধারাবাহিকতায় আমরা যোগসূত্র মিলাতেই পারি। র্যাবের উপরে এবং র্যাবের 7 কর্মকর্তা বর্তমান এবং সাবেক মিলিয়ে তাদের উপরে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেটি কিন্তু তারা এখনো পর্যন্ত উইথড্র করেনি। পরবর্তীতে এসে গত কয়েকদিনে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড ঘিরে পুলিশের যে ভূমিকা, সেটিকে তারা বলতে যে 3টি মানবাধিকার সংগঠন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা, তারা উদ্বেগ প্রকাশ করেছে, তারা বিবৃতি দিয়েছে, এটা আপনারা সবাই জানেন। এবং একই সঙ্গে তারা বলেছে যে একদিকে সরকার বিশ্ববাসীকে প্রতিশ্রুতি দিচ্ছে বাংলাদেশের আগামী নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর হবে, কোনো ধরনের বল প্রয়োগ করা হবে না। উল্টো দিকে বা বিপরীত দিকে তারা বিরোধী রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড ঘিরে পুলিশের অতিমাত্রায় বল প্রয়োগ করানোর চেষ্টা করছে। এর মাঝে তো আবার দেখলাম যে ভিসা নীতি তারা প্রণয়ন করেছে বাংলাদেশের ক্ষেত্রে, যারা নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার চেষ্টা করবে বা নির্বাচন বিশৃঙ্খলা করার চেষ্টা করবে, তিনি যেই হন, প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ যারাই হন, তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবেন এবং তাদের ভিসা বাতিল করা হবে। যেই কথার এই গুরুত্বের সঙ্গে বিবেচনা নিয়ে আমার আজকের আলোচনা, সেটি হচ্ছে রিচার্ড নেফিউ, মার্কিন পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি বিষয়ক সমন্বয়ক। তিনি বলেছেন যে অতীতে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার মতো পদক্ষেপ কাজে লাগিয়েছে দুর্নীতির বিরুদ্ধে, ভবিষ্যতেও ব্যবহার করবে। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র কখনো নিষেধাজ্ঞাকে রাজনৈতিক হিসেবে ব্যবহার করে না, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে না। নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের সদস্যকে বেছে নিয়ে তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয় না। এগুলো তাদের ফর্মাল বক্তব্য, এগুলো তো হতেই পারে, কিন্তু ভিতরে কি রয়েছে সেটিকে আমরা বিবেচনা নিতে হবে আমাদেরকে। তিনি বলেছেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপিত হলে তার সম্পদ জব্দের পাশাপাশি ভিসায় বিধিনিষেধ দেওয়া হয়। অর্থাৎ
আমরা খুব সহজেই যোগসূত্রগুলি স্থাপন করতে পারি। যুক্তরাষ্ট্রের ভিসা নীতি, বাংলাদেশের ক্ষেত্রে পুলিশের যে ভূমিকা, সাম্প্রতিক সময়ে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড ঘিরে তাদের যে প্রতিনিধি দলের বিভিন্ন সময়ে ঘন ঘন বাংলাদেশের সফর, এবং সবশেষ দুর্নীতি বিষয়ক সমন্বয়ক রিচার্ড নেফিউর যে বাংলাদেশ সফর এবং তার যে আলোচনা বা বক্তব্য, সবকিছুই বিবেচনা নিয়ে আমাদের আশঙ্কা যে খুব শীঘ্রই বাংলাদেশের আরো অনেকের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ হতে যাচ্ছে। কিন্তু আরেকটি বিষয়ের সঙ্গে আলোচনা আনতে চাই, সেটি হচ্ছে আমাদের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি এই রিচার্ড নিফিউর সাথে আলোচনার পরে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি, দুর্নীতির বিরুদ্ধে আমাদের কার্যক্রম, আমাদের উদ্যোগ। কিন্তু তিনি এবার বলেছেন যে বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে যে বিষয়টি তিনি বলেছেন, আমি একটু স্পেসিফিক উল্লেখ করি। দুর্নীতি দমন বিষয়ক আন্তর্জাতিক একাধিক উদ্যোগের সঙ্গে বাংলাদেশ জড়িত। তাদের বলা হয়েছে যে দুর্নীতি দমনের ক্ষেত্রে বিভিন্ন দেশের সঙ্গে যে মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশ সব দেশ থেকে সাড়া পায় না। এটি আমাদের কাছে হাস্যকর হয়ে ওঠে এই ধরনের বক্তব্য, যেখানে বাংলাদেশের দুর্নীতি যে মাত্রা কোন অবস্থা ছাড়িয়েছে এটা আমরা সবাই জানি। দেশ থেকে যে পরিমাণ টাকা পাচার হচ্ছে, সেই পাচার প্রতিরোধে কি ধরনের ব্যবস্থা নিয়েছে আমরা সেটিও জানি। বাংলাদেশে দুর্নীতি বিরুদ্ধে বা টাকা পাচারের বিরুদ্ধে যে সংস্থাগুলো কাজ করে, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, দুদক, তো বাংলাদেশ ব্যাংকের কোনো শাখা তো রয়েছেই। এগুলো যে একেবারে অথর্ব করে রাখা হয়েছে, তার সাম্প্রতিক উদাহরণ তো এসালম গ্রুপের 1 লাখ কোটি টাকা বিদেশে বিনিয়োগ 3 মহাদেশের বিভিন্ন রাষ্ট্রে, এবং এই টাকা বাংলাদেশ থেকে পাচার করে নিয়েছে, যা বাংলাদেশ ব্যাংকও জানে না, কেউ জানে না। এবং এই নিয়ে তথ্য প্রমাণ সহ দেশের একটি শীর্ষ পত্রিকা ডেইলি স্টারে প্রতিবেদন প্রকাশের পরেও কোনো উচ্চবাচ্য নেই। হয়তো হাইকোর্ট থেকে শুধু একটি নির্দেশনা দেওয়া হয়েছে তদন্তের দুদকের প্রতি। এর বাইরে আর কোনো বক্তব্য আছে, আর কোনো উদ্যোগ আছে বাংলাদেশে? সো বাংলাদেশের সরকারি কর্মকর্তারা বা রাজনৈতিক নেতৃত্ব, সরকারি দলের রাজনৈতিক নেতৃত্ব, তারা যতই বলেন না কেন যে দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স, এই জিরো টলারেন্স শব্দটাও কিন্তু এখন ইদানিং শোনা যায় না। আগে বলেছে দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্সের। এই হচ্ছে জিরো টলারেন্সের অবস্থা। যাই হোক, এখন আগামী দিনের নির্বাচনকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র যে কঠোর অবস্থানে রয়েছে, এটুকু আমরা বেশ ভালোভাবে উপলব্ধি করতে পারি, এবং সেটাও নিশ্চয়ই সরকার এবং সরকারি দলকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া উচিত বলে আমরা মনে করি। এ পর্যন্তই। ভালো থাকুন সবাই।